বাংলাদেশের রাজনীতির একটা পুরনো সূত্র আছে, যে সরকার জনগণের শক্তিতে দাঁড়ায় তার পতন খুব কঠিন। আর যে সরকার দাঁড়ায় দুই খুঁটির উপরে, একটা সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর একটা পরাশক্তির সমর্থন, তার ভবিষ্যৎ আগে থেকে লেখা থাকে। বিএনপির এই রেজিম কেমন করবে, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আগে একটা জিনিস বুঝতে হবে। বাংলাদেশে এখন ক্ষমতা শুধু নির্বাচিত সরকারের হাতে থাকে না, নাইও। ক্ষমতার একটা স্থায়ী কাঠামো তৈরি হয়েছে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর পরাশক্তির সমর্থন নিয়ে। যেই দল এই দুইটার উপর ভর করিয়া ক্ষমতা আসে, তার ভবিষ্যৎ আগেই লেখা হইয়া যায়। তার মানে হইতেছে বিএনপি সরকার দুর্বল হইয়া জন্ম নিছে, কারণ বাংলাদেশের ক্ষমতার কাঠামো এখন রাজনৈতিক দলের হাতে নাই। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর পরাশক্তির হাতে সেই ক্ষমতা। বিএনপি রেজিম যেভাবে ক্ষমতা আসছে, ঠিক 2008 সালে হাসিনা এভাবে ক্ষমতা এসেছিল। আর এই ক্ষমতা আসার সাথে সাথে নিজের শাসনে বিএনপি এমন এক অভাবনীয় ভয়ঙ্কর সর্বনাশ নিজে থেকে দাওয়াত করে নিয়ে আসিছে, যে সরকার যত সিটি পাক না কেন, 12 ফেব্রুয়ারি থেকে একটা অতি দুর্বল ভঙ্গুর সরকারের জন্ম দিছে। আর তাদের ভবিষ্যৎ সেদিনই লেখা হয়ে গেছে। আমি আগের এপিসোডে বলছি, বিএনপি তার শাসনকাল কখনো পিসফুলি শেষ করতে পারেনি, শান্তিপূর্ণভাবে। ইতিহাসে নাই। জিয়ার শাসন শেষ হয়েছে জিয়ার হত্যাকাণ্ডের মধ্য দিয়া, সাত্তারের শাসন মিলিটারি কু দিয়া, খালেদা জিয়ার 1991 শাসন একটা পাতানো নির্বাচন তারপরে পদত্যাগের মধ্য দিয়া খালেদা জিয়া সরকারের, আবার 2002 সালের শাসন 111 দিয়া। এবারেও আমি দেখি না যে বিএনপির ট্রানজিশনটা পিসফুল হবে। যাই হোক, আমি ইরান ইসরায়েল যুদ্ধের কথা বলতেছি না। এটার চাপ বিএনপি রেজিমকে তো নিতেই হবে। তার চাই তো গভীর দুইটা সংকটকে সাথে নিয়ে বিএনপি সরকার যাত্রা শুরু করছে। যেই সংকট তারা কাটাইতে পারবে না, বরং গভীর হবে যতদিন যাবে। আমি আজকে পরিষ্কার করে আপনাদেরকে দেখাই দেব কিভাবে আওয়ামী লীগের 2008 সালের ক্ষমতা আসা আর বিএনপির 2026-এর ক্ষমতায় আসা একই ধরনের ঘটনা। আর এর মধ্যেই লুকায় আছে বিএনপি সরকারের পরিণতি কি হবে। আসেন সে অঙ্কের হিসাবটা বুঝে দেখি, যা কেউ কখনো আপনাদেরকে দেখায় নাই। তবে এটা ঠিক, একদম এক্স্যাক্টলি আওয়ামী লীগের মতো পরিণতি হবে আমি সেটা বলতেছি না। কারণ আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা টিকা রাখছিল 16 বছর, সেই কাজগুলো বিএনপি করতে পারবে না। কিন্তু কি কি করতে পারে সেটা আমরা পরে দেখব। আসেন আগে আমরা দেখি 2008 সাল আর 2026 সালে এই দুইটা নির্বাচন কেন একই রকম। 2008 সালে হাসিনা সরকার একটা খুবই বিশেষ ধরনের সরকার ছিল, যেই কারণে যেই দিন সে ক্ষমতা আসছে সেই দিনই তার পতনের ঘন্টা বাজছে। কেন জানেন? কারণ 111-এর সরকার হয়েছিল সেই সরকার, যেই সরকার বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিল। আর এই কাজের উকিল বাপ ছিল আমেরিকা। ইন্ডিয়ার আমেরিকা হাসিনাকে ক্ষমতায় বসাইলো কেমনে? বসাইলো বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে দিয়া। ইন্ডিয়ার আমেরিকার এই আন্ডারস্ট্যান্ডিং এ হাসিনাকে ক্ষমতায় বসানো হইলো। মাঠে কাজ করলো সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। ইন্ডিয়ার আমেরিকায় আইসা তো আর নির্বাচন করে দেওয়া যায়নি, নির্বাচন করছে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। এরাই হাসিনাকে ক্ষমতায় বসাইলো। মানে তার আমলা, প্রশাসন, পুলিশ, আর্মি, এরা। এর ফলে কি হইলো? হাসিনা ক্ষমতায় আসলো, কিন্তু ক্ষমতায় বসানোর চাবিকাঠি নিয়ে নিল সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি হয়ে উঠলো বাংলাদেশের হর্তাকর্তা বিধাতা। একদিকে জুডিশিয়ারি আর একদিকে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। মজাই মজা, আর কি দরকার? এরাই আসলে ক্ষমতা, এরাই আসলে পাওয়ার। যেই রাজনৈতিক দল এদের কর্তৃত্ব অব্যাহতভাবে চালাইতে দিবে, তাদের এরা ক্ষমতায় আনবে। এই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর জুডিশিয়ারি একসাথে হয়ে ওঠে ডিপ স্টেট। সহজ বাংলায় বললে ক্ষমতার স্থায়ী কাঠামো। প্রায় সব রাষ্ট্রেই স্থায়ী কাঠামো থাকে ক্ষমতার। আপনি কইতে পারেন যে ডিপ স্টেট কি অন্য দেশে থাকে না? হ্যাঁ থাকে। প্রায় সব রাষ্ট্রেই স্থায়ী ক্ষমতার কাঠামো থাকে, কিন্তু পার্থক্য হইল কোথাও এই ডিপ স্টেট নীতিতে প্রভাব ফেলে, কোথাও এটা রাজনীতির উপরে আধিপত্য করে। আর বাঙ্গুল্যান্ডে এই ডিপ স্টেট, জনগণ, রাজনৈতিক দল এইগুলোর চাইতে শক্তিশালী হয়ে উঠছে। তাতে সমস্যা কি? বাঙ্গুল্যান্ডের এই ডিপ স্টেটের সমস্যাটা একটু বুঝে দেখি, তাহলে বুঝতে পারবেন বিএনপির এই শাসনামল, বিএনপির এই রেজিমটা কেন দুর্বল। আধুনিক রাষ্ট্রতত্ত্বে বলে যে সিভিল সার্ভিস, সামরিক বাহিনী, প্রশাসন, এটা থাকবে রাজনীতি নিরপেক্ষ। তারা রাষ্ট্রের স্থায়ী প্রতিষ্ঠান। যে সরকারি ক্ষমতা আসুক না কেন, তারা আইন এবং সংবিধান অনুযায়ী সরকারের নীতি বাস্তবায়ন করবে। দার্শনিক ম্যাক্স ভেবারের মতে আধুনিক রাষ্ট্রের আমলাতন্ত্র হওয়া উচিত পেশাদার, নীতিভিত্তিক এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ। তাইলে রাজনৈতিক দল আর ব্যুরোক্রেসির মধ্যে সম্পর্ক কি? একটা নির্বাচিত রাজনৈতিক দল নির্বাচনে জিতে ক্ষমতায় আসে একটা রাজনৈতিক এজেন্ডা নিয়ে, তখন তারা নীতি নির্ধারণ করবে, পলিসি মেকিং করবে। আর প্রশাসন এবং সামরিক কাঠামো করবে পলিসি ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন। তার মানে
রাজনৈতিক নেতৃত্ব সিদ্ধান্ত নেবে আর সরকারি আমলা প্রশাসন এটা বাস্তবায়ন করবে। কিন্তু বাংলাদেশে আমলাতন্ত্র নিজেই শক্তিশালী হয়ে সরকারকে প্রভাবিত করে। বিএনপি যে এত গণতন্ত্র গণতন্ত্র করে চিল্লাইতেছে, গণতন্ত্র মানে তো ভোট না। একটা স্বাস্থ্যকর গণতন্ত্রে ব্যুরোক্রেসি আর রাজনৈতিক দলের সম্পর্কটা এমন হওয়া উচিত যে রাজনীতি নীতি নির্ধারণ করবে, ব্যুরোক্রেসি আইন অনুযায়ী বাস্তবায়ন করবে, সামরিক বাহিনী বেসামরিক সরকারের অধীনে থাকবে। তার মানে নিরপেক্ষ আমলাতন্ত্র আর নির্বাচিত নেতার রাজনৈতিক দিক নির্দেশনা, এই দুয়ে মিলে সরকার। নিরপেক্ষ মানে কিন্তু স্বাধীন ক্ষমতা না। ব্যুরোক্রেসি সরকারের নীতি বাস্তবায়ন করবে কিন্তু দলীয় রাজনীতির অংশ হবে না, নিজে রাজনীতি চালাবে না। বাংলাদেশের ব্যুরোক্রেসি দলীয় রাজনীতির অংশ হয়ে ওঠে, নিজে রাজনীতি চালায়, নিজের রাজনৈতিক দলগুলোকে চালায় এবং বাংলাদেশে এরা নিজেরাই আসল রাজনৈতিক ক্ষমতা হয়ে ওঠে। আমি আপনাদেরকে হাসিনাকে ক্ষমতা আনার বিষয়টা একটু দেখাই, কিভাবে হাসিনাকে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি ক্ষমতায় আসছে। আগে তো বলছি যে আমেরিকা আর ইন্ডিয়া একসাথে বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে দিয়ে হাসিনাকে ক্ষমতা আনে, তাই না? কিভাবে আনে সে গল্পটা জানলে আপনি 2026-এর নির্বাচনের সাথে মিলাইতে পারবেন। আসেন সেটা একটু দেখি। 2008 সালে হাসিনা হয়তো জিততো ইলেকশনে, কিন্তু যেই পরিমাণে সিট পাইছিল সেটা অবিশ্বাস্য ছিল। হাসিনার দল একাই 230টা আসন পাইছিল, আর জোট মানে জাতীয় পার্টিটাটি নিয়ে 263টা আসন পাইছিল, মানে বিশাল মেজরিটি। এই যে সিট পাওয়ায় দেওয়া, বেশি সিট পাওয়ায় দেওয়া, প্রত্যাশার চেয়ে বেশি সিট পাওয়া দেওয়া, এটাই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির ডিপ স্টেটের মোডাস অপারেন্ডি। এইভাবে কাজ করে তারা পাওয়ায় দেয়। তারা ইলেকশনটাকে এমন ভাবে ইঞ্জিনিয়ারিং করে যে তারা যাকে ফেভার করবে সে বিশাল মেজরিটি পাবে। বিএনপি যে পার্সেন্টেজে কম ভোট পাইছিল 2008 সালে তা কিন্তু না, কিন্তু সিট পাইল না, কারণ একটা গ্র্যান্ড ডিজাইন হয়ে গেছিল। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির সাথে ছিল নির্বাচন কমিশন, এই শাখাওয়াতি ছিল সেই নির্বাচন কমিশনার একজন। সে নির্বাচন কমিশন আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ করলো, এমন ভাবে করলো যেখানে আসলে নতুন আসনগুলোতে বিএনপি কম সিট পায়। এটা কিভাবে হয়েছে এটা একটু বুঝাই বলি। ধরেন 2টা সিট, এই সিটে বিএনপির যেতে, ভালোভাবে যেতে, এই সিটেও যেতে, কিন্তু অত ভালোভাবে যেতে না, মার্জিন কম। এখন করলো কি, যে সিটে অত ভালোভাবে যেতে না, মার্জিন কম, সেই সিটে যে কেন্দ্রগুলোতে বিএনপি যেতে সেই কেন্দ্রগুলোকে এই আসনের সাথে যুক্ত করে দেওয়া হইল। তার মানে এই সিটে বিএনপির কম্পিটিশনটাকে দুর্বল করে দেওয়া হইল। ফলে এইখানে আওয়ামী লীগ বিএনপির চাইতে বেশি ভোট পাইল এবং ভোট পেয়ে এই আসনটা আওয়ামী লীগ নিয়ে নিল। এই আসন বিএনপির আছে, অসুবিধা নেই, এটা আছে। কিন্তু এখানে যেখানে দুটোই বিএনপি পাইতো সেখানে একটা সে আওয়ামী লীগ পেয়ে গেল। বুঝিসাও? এইভাবে আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণ করে সে নিশ্চিত করছে যেন বিএনপির কনফার্ম সিটগুলোর মধ্যে কিছু কিছু বিএনপি হারায় ফেলে। তারপরে বিএনপিকে ক্যাম্পেইনই করতে দেয়নি। বিএনপির কর্মী যারা ইলেকশনের জন্য ক্রুশিয়াল হইতে পারে তাদের ইলেকশনের আগে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে। হ্যাঁ, ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, মানে করছি না। কি স্টিম লোয়ার চালানো হয়েছিল বিএনপির উপরে সেই সময়, সেটা আজকালকার বিএনপি নেতা কর্মীরা হয়তো জানেন না। আমি একটা এক্সাম্পল দিই। বরিশালের উজিরপুরে বিএনপির শক্ত ক্যান্ডিডেট ছিল সর্দার শরফুদ্দিন আহমেদ শান্টু। এই শান্টুর মূল খুঁটি ছিল সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মোল্লা। এই আবু জাফর মোল্লাকে ধরে ক্রস ফায়ারে মেরে ফেলে। এখানে নিউজ এসছে। অভিযোগ কি জানেন? অভিযোগ করতেছে সরবরাহ পার্টির নেতা, সে শান্টুর হয়ে টাকা বিতরণ করতেছিল। আবু জাফর মোল্লা জিন্দেগিতে সরবরাহ পার্টির নেতাই ছিল না, কর্মীও ছিল না, তার সাথে কোনো সম্পর্কই ছিল না। আর সরবরাহ পার্টির নেতা ইউনিয়ন পরিষদের ইলেকশন করে নাকি? করলে যেতে নাকি? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তো কমিউনিটির নেতা, সমাজের অবিসংবাদিত নেতা, সামাজিক প্রভাব আছে। সে গল্প দিল যে টাকা বিলাইতে গেছিল আর তারে পাবলিকে ধরে পুলিশে দিছে। এটা বাংলাদেশের রাজনীতির একটা পুরনো সূত্র আছে, যে সরকার জনগণের শক্তিতে দাঁড়ায় তার পতন খুব কঠিন। আর যে সরকার দাঁড়ায় 2 খুঁটির উপরে, একটা সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি আর একটা পরাশক্তির সমর্থন, তার ভবিষ্যৎ আগে থেকে লেখা থাকে। কারণ এই 2 খুঁটি সরে যায় অথবা জনগণের বিপ্লবে, আন্দোলনের সংগ্রামে এই 2 খুঁটি পালায়। হাসিনার সময় যেরকম পালাইছিল। বাংলাদেশের সরকার পড়ে গেছে অনেকভাবে, কখনো কুদিয়া, কখনো আন্দোলনে, কখনো বিপ্লবে, কখনো সংগ্রামে, কখনো আন্তর্জাতিক চাপে। কিন্তু একটা জিনিস প্রায় সবসময় দেখা গেছে, যে সরকার ভাবছে ক্ষমতার মালিক সে নিজে, শেষে দেখা গেছে চাবিটা ছিল অন্য কারো হাতে। তাই বিএনপি রেজিম কেমন করবে এই প্রশ্নের উত্তর খুব কঠিন না। যদি তারা ভাবে আমাদের পিছনে প্রশাসন আছে, পরাশক্তি আছে, সব ঠিক আছে, তাইলে ইতিহাসের বই খুলে দেখেন। এই আত্মবিশ্বাস নিয়ে অনেক সরকার শুরু করেছে, শেষে কি হয়েছে জানেন? বাংলা সিনেমার মতো সেই ডায়ালগের মতো অবস্থা। হ্যাঁ, মালও যাবে, মেসেলেও যাবে, মানে ক্ষমতাও যাবে, সম্মানও যাবে। বাংলাদেশের রাজনীতির একটা পুরনো প্রবাদ আছে যে ক্ষমতা জনগণ দেয় না, সেই ক্ষমতার মেয়াদ ঘড়িতে না, অন্য কোথাও ঠিক হয়। আর সেই ঘড়ির কাঁটা কখন ঘুরে যায়
এইটা কেউ আগে থেকে জানে না। এইটা বিএনপিও এখন জানতেছে না, কিন্তু জানবে। যখন জানবে তখন আর টাইম থাকবে না, সব শেষ হয়ে যাবে। তখনই হবে আমাদের আজাদি। ইনকিলাব জিন্দাবাদ।